আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। কেবল শিল্পপতি, রাজনৈতিক নেতা বা প্রভাবশালী নয়, বনভূমি দখলের অভিযোগ খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিরুদ্ধেই। পূর্বাচল প্রকল্পের নামে রাজুক একরের পর একর বনভূমি দখল, শালবন উজাড় ও জলাশয় ভরাট করেছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। যদিও প্রধান বন সংরক্ষকের দাবি, এই প্রকল্পে বনের জমি অধিগ্রহণ করা হয়নি। জুলহাস কবিরের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে পঞ্চম পর্ব। সঙ্গে ছিলেন গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি। কংক্রিটের বড় বড় স্থাপনা তৈরির মাধ্যমে পূর্বাচল নতুন শহর নামে বিশাল এক নগর গড়ে তোলা হচ্ছে রাজধানীর অদূরে গাজীপুরের বড় একটি অংশে। প্রকল্পের আওতায় সেখানে নির্বিচারে ধ্বংস করা হয়েছে কৃষি জমি, বৃক্ষরাজি ও জলধারা। এখনও যে বিশাল বনভূমি দেখা যাচ্ছে তাও প্রকল্পের নামে দখলের পায়তারা চলছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। আমি যে জায়গায় আপনাদের সাথে এখন দাঁড়ানো আছি, এটা একটা শালবন ছিল। তো শালবনের দিক দিয়ে রাস্তা নিয়ে গেছে এবং সাইড দিয়ে রাজুক কর্তৃক আবার পরিবেশের জন্য, পরিবেশ বাস্তবায়নের জন্য গাছ রাখছে কিছু। এলাকার লোকজন হিসেবে আমাদের জোর দাবি থাকবে অক্সিজেন সাপ্লাইয়ের যে ফুসফুস, আমাদের যে বেঁচে থাকার মূল উপাদান, সেই বনভূমি যেন কোনোভাবেই ধ্বংস না করা হয়। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও পূর্বাচলের আশপাশের এই বনভূমিকেই রাজধানীর ফুসফুস ধরা হলেও তা রক্ষায় উদ্যোগ নেই কারো। ঢাকার আশেপাশে থাকা বনভূমি একের পর এক বেদখল হলেও এখন পর্যন্ত পূর্বাঞ্চলের এই বরকাও পর্বত এলাকার যে বনভূমি অবশিষ্ট আছে সেটিকে যদি সংরক্ষণ করা না যায় তাহলে ঢাকাবাসীর যে ফুসফুস সেটি আসলে মরে যাবে। এখান থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে হলে সরকারকে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে একটি কঠোর সিদ্ধান্তে আসতে হবে এবং এই বনভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে। স্বয়ং রাজুক যখন খোলাখুলি মানুষের অধিকার ও পরিবেশ আইন লঙ্ঘন করে, তখন উন্নয়নের ধ্বংসযজ্ঞের চেহারাটি পরিষ্কার হয় বলে মনে করেন পরিবেশবাদীরা। আসলে যে ভূমি ব্যবহার পরিবর্তনের ক্ষমতা বিভিন্ন সংস্থার হাতে দিয়ে রাখাটাই এখন সবচেয়ে বড় কালে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি যদি হঠাৎ করে ভূমি ব্যবহার পরিবর্তন করে বলেন এটা বন না, তখনই কিন্তু কাটাটা তখন জায়েজ হয়ে যায় এবং তখন বন সংরক্ষণ বলেই দিতে পারেন যে আমার বন কাটা পড়েনি, কারণ আমি তো ওর নোমেনক্লেচার বা ওর শব্দটাই, ওর ভূমি ব্যবহারের সংজ্ঞাটাই বদলে দিয়েছি। আমি বলেছি এটা কৃষি জমি। যখন আমি কৃষি জমি বলছি, বন বলছি না, তখন গাছ কাটা জায়েজ হয়ে যায়। তো অতএব এই সমস্ত কারসাজি করেই বনকে ধ্বংস করা হয়েছে। যেগুলো আছে সেগুলো তো রাখতেই হবে, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। বরং আরও কত বনভূমি সৃষ্টি করা যায়, সবুজ সৃষ্টি করা যায়, সেই চেষ্টাই করা উচিত। বন বিভাগের কতটুকু জায়গা পূর্বাচল প্রকল্পের অধিগ্রহণ করে বন উজাড় করা হয়েছে তা জানতে চাওয়া হয় প্রধান বন সংরক্ষকের কাছে। কোনো সরকারি ডিপার্টমেন্ট কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো জায়গা জবরদখল করেনি। যারা নিয়েছে, আমি আগেই বলেছি, 1,60,000 একর বনভূমি বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টকে তাদের প্রয়োজনে হ্যান্ডওভার করা হয়েছে। এটা কিন্তু একেবারে প্রক্রিয়া মেনটেন করেই, যথাযথ অনুমোদন নিয়েই তাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে। রাজধানীর পরিবেশ ঠিক রাখতে পূর্বাচল প্রকল্পের নামে বনের জমি কিংবা বনভূমি ধ্বংস না করার জোর তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। জুলহাস কবির, RTV, ঢাকা। আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। বন্দর চত্বরে হিমায়িত কন্টেইনার ও খালাসের অপেক্ষায় প্রায় 29,000 টন পেঁয়াজ। আমদানিকারকরা বলছেন, বিভিন্ন দেশ থেকে একই সঙ্গে পেঁয়াজ আনায় দাম কমে গেছে, তাই খালাস করছেন না। যদিও বাজারে দাম কমার কোনো সুফল পাচ্ছেন না ক্রেতারা। চট্টগ্রাম থেকে ইমু খানের ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারত রপ্তানি বন্ধের পর চট্টগ্রাম বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। গত 15 সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মোট 1,40,000 টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়। অন্যদিকে উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের হিসেবে গত রোববার পর্যন্ত প্রায় 44,000 টন পেঁয়াজ খালাস করা হয়েছে। খালাসের অপেক্ষায় আরও 26,000 টন। যদিও লোকসানের ভয়ে বন্দর থেকে পেঁয়াজ খালাস করছেন না ব্যবসায়ীরা। আর আমদানি পর্যাপ্ত হলেও কম দামে পাচ্ছেন না ক্রেতারা। পর্যাপ্ত আমদানি আছে, আন্ডার কস্টে বিক্রি করতে যাচ্ছে, তাও মাল বিক্রি করা যাচ্ছে না। এখন আমার কস্টিংই হলো আপনার 30-35 টাকা, তো আমি 20 টাকা কেন বিক্রি করবো? তো এই কারণে অনেকে কন্টেনার নিতে আগ্রহ প্রকাশ করছে না। দাম বাড়লে চাহিদা একটু কমে, লোকে কম কিনে মাল, সুতরাং এইভাবে বিক্রি হচ্ছে না। ডবল একদম বাংলাদেশে
পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ চলে আসছে। বন্দর কর্তৃপক্ষ বলছে পণ্য খালাস না করলে দাম বাড়বে, জাগিয়ে পড়বে ভোক্তার উপর। আমাদের বিজনেস সবসময় ব্যবসায়ীরাই ব্যবসা নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে হচ্ছে 4 দিন পর আহ্বান হবে, 4 দিন পর তার স্টোর রেন্ট বাড়বে, তাকে পেমেন্ট করতে হবে, 7 দিন পরে আবার পরিবর্তন হবে, এবার স্টোর রেন্ট বাড়তে থাকবে, তাতে ভোক্তার উপরে গিয়ে পড়বে। ভোক্তা পর্যায়ে দাম নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি সংশ্লিষ্ট সবার। নাদিরা সুলতানা, RTV। দর্শক, এই মুহূর্তে কামরান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, পেঁয়াজ সহ নিত্য পণ্যের বাজারে দাম কতটা সহনীয়? প্রথমে যে ঢাকার বাজারে কিন্তু ক্রেতাদের জন্য পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তির খবর রয়েছে, কারণ গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কিন্তু দুই দফায় বেড়েছে, 2 দফায় 20 টাকা বেড়েছে। গত 2 দিন আগেও 70-80 টাকার পেঁয়াজ 10 টাকা কমে 70 টাকা বিক্রি হয়েছে, আর আজকে সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এটি দেশি পেঁয়াজের কথা। তবে মিশর এবং পাকিস্তানি পেঁয়াজ এটিও কিন্তু 5 টাকা করে কমেছে। মিশরের পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, এবং যেটি পাকিস্তানি পেঁয়াজ, যেটি দেখতে মোটামুটি আমাদের দেশি পেঁয়াজের মতো এবং খেতেও কিছুটা আসলে দেশি পেঁয়াজের স্বাদটাই পাওয়া যাবে এই পাকিস্তানি পেঁয়াজে, সেটি বিক্রি হচ্ছে আজকে বাজারে 45 টাকা কেজি দরে। তবে কয়েকদিন আগেও কিন্তু চায়না পেঁয়াজ পাওয়া গেলেও বাজারে, আজকে সেটি দেখা যাচ্ছে না। চায়না পেঁয়াজ কিন্তু ধীরে ধীরে কিন্তু মার্কেট আউট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে চায়না পেঁয়াজ আসলে চাহিদাটা খুব কম, এর জন্য চায়না পেঁয়াজ আসলে বিক্রি কম হচ্ছে। এদিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের যে আগাম জাতটা, পাতাওয়ালা মুড়ি কাটা পেঁয়াজ, সেটি কিন্তু বাজারে চলে আসছে এবং সেটি কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ব্যবসায়ী যেটি বলছেন যে আগাম মুড়ি কাটা পেঁয়াজ চলে আসছে বাজারে, এবং ক্রেতাও কিন্তু আসলে বাজারে অন্যান্য সময়ের চেয়ে আমরা কম দেখছি, এর জন্য পেঁয়াজের দামটাও কম। বিক্রেতারা বলছেন আগামী ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথম দিকে কিন্তু নতুন পেঁয়াজ চলে আসবে। এই নতুন পেঁয়াজ যদি চলে আসে তাহলে কিন্তু দাম কিন্তু আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে বেশ কয়েকবার, অর্থাৎ সপ্তাহে কয়েকবার অভিযান চাইলেও কিন্তু আলুর বাজারে স্বস্তি তেমন ফিরছে না। আলু কিন্তু সে আগের দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু আমরা আজকেও আলু কিন্তু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আলু দাম সহসায় কিন্তু কমছে না, কারণ এখন যে আলু যেটি লাগানো হচ্ছে, অর্থাৎ যে আলু আসলে পরবর্তীতে আরও কয়েক মাস পর উঠবে, সে আলু কিন্তু এখন বেশি খরচ পড়ছে আলু লাগাতে, অর্থাৎ পরবর্তী উৎপাদন কিন্তু সেই বেশি দামে আলুটা থাকবে, অর্থাৎ আলু কিন্তু খুব সহজে আসলে ভোক্তার নাগালে আসছে না। এদিকে সবজির দাম যদি বলি, সবজির দাম কিন্তু আরও কয়েকটা কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সবজি, যে মৌসুমি সবজি, শীতকালীন সবজি, সেটি চলে আসছে এবং আরও কয়েকদিন গেলে হয়তো আরও কয়েক টাকা কমবে। মৌসুমি সবজি হয়তো 50 টাকার নিচে চলে আসবে। তো চিন্তায় এই ছিল আজকে আসলে বাজার দরে মোটামুটি হালচাল। ধন্যবাদ। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। দেশে কোভিড-19 পরীক্ষার কার্যকারিতা নিয়ে সন্দেহ যেন কাটছেই না। এ নিয়ে নানাভাবে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা পরীক্ষায় 2 প্রতিষ্ঠান যে 2 রকম রিপোর্ট দিয়েছে সেটার বৈজ্ঞানিক তদন্ত করতে বলেছেন IEDCR এর উপদেষ্টা মুস্তাক হোসেন। মাশাল আলমীর রিপোর্ট। গেল 14 নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর করোনা নমুনা পরীক্ষা করতে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। অধিকতর নিশ্চয়তার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নমুনা দিলে পরের দিন সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি সামনে আসার পর দেশে কোভিড-19 পরীক্ষার পদ্ধতি, প্রক্রিয়া ও যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই পরীক্ষায় 2 প্রতিষ্ঠানে আলাদা আলাদা ফলাফল আসায় দেশের স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। যারা রেজাল্টটা তৈরি করতেছে তাদেরকে আসলে আরও বেশি আমার মনে হয় যে সচেতন থাকা উচিত। বিদেশেও তো আমাদের ভাবমূর্তি নষ্ট হইতেছে, যে আমাদের পজিটিভ নেগেটিভ নিয়ে ওখানে পজিটিভ হচ্ছে। যারা ওই প্রতিষ্ঠানে আছে তারা আর কি তাদের নিয়ম তাদের কাজ করে না, যার কারণে আমরাই হয়রানি হচ্ছি। যারা পরীক্ষা করে রিপোর্টটা ভুল প্রদান করতেছে, আর সরকারের উচিত এই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া। কারিগরি ত্রুটির কারণে পজিটিভ রিপোর্ট নেগেটিভ হতে পারে বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। স্যাম্পল কালেকশনে যদি ঘাটতি থাকে, হয়তো ঠিকমতো কালেকশন হলে নেগেটিভ হয়ে যেতে পারে। তারপর প্রসেসিং এর সময় যদি কোনো কিছু অসুবিধা হয়, ওটা কিন্তু পজিটিভটা নেগেটিভ হতে পারে। একটা স্যাম্পল যদি নেগেটিভ হয়, সেটা স্যাম্পল কালেকশন করার ঘাটতিতে ওটা পজিটিভ হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষায় যেটা ঘটেছে তার বৈজ্ঞানিক তদন্ত প্রয়োজন বলে মনে করেন আইইডিসিআর এর এই উপদেষ্টা। একই নমুনা যদি এক জায়গায় নেগেটিভ আর এক জায়গায় পজিটিভ, সেটি অবশ্যই তদন্তের দাবি রাখে বা সেটা বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবি রাখে। নমুনাটা ঠিকভাবে সংগৃহীত না হয় সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা ফলস নেগেটিভও আসতে পারে। করোনা রিপোর্ট নিয়ে চিন্তিত না হয়ে জনগণকে নিজের সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাশায়েল অমি, RTV, ঢাকা। বন্যার পর এবার ফরিদপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কের দিন কাটাচ্ছে ভাঙন কবলিত এলাকার হাজারো পরিবার। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও কৃষিজমি। হুমকিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রফের বাড়ি যাওয়ার সড়ক। গোলডাঙ্গে ব্রিজ, স্কুল, আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে কাজ করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। পদ্মা নদী বেষ্টিত ফরিদপুর সদর ও চরভদ্রাসন সদরপুর উপজেলা। গেল 2 দশকে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার অসংখ্য ঘরবাড়ি, কৃষিজমি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাটবাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মুখে রয়েছে আরও অনেক স্থাপনা। মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অনেক জায়গা মধুমতির গর্ভে চলে গেছে। বন্ধ রয়েছে বীরশ্রেষ্ঠ আব্দুল রৌফের গ্রামের বাড়ি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা। পাবলিকের এতই অসুবিধা যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো রুগী বাইরে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। রাস্তাঘাট ভাঙার কারণে অনেক সমস্যা আছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাইতে ভয় পাচ্ছে। বিশিষ্ট জাদুঘর, জাতিবাড়ি সেখানে পথ নাই, যাওয়ার মতন কোনো রাস্তাঘাট নাই। এই নদী ভাঙনের বিলীন হয়ে গেছে। আমরা হাট বাজার করতে পারি নিয়ে, আমাদের মালমাত্রা আনতে পারি নিয়ে, আমাকে বহু সমস্যায় আমরা পড়ে নিয়েছি। আমরা রাস্তা চাই এবং নদী ভাঙন বন্ধ চাই। নতুন প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে তীর সংরক্ষণ, বাঁধ সংস্কারের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যে মধুমতি নদীর বাম তীরের সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্পটা পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। প্রকল্পটা এখানে কর্তৃক অনুমোদিত হলে আমরা মধুমতি নদীর বাম তীরের জনগণকে একটা স্থায়ী সুরক্ষার ব্যবস্থা আনতে পারবো। শুধু আশ্বাস নয়, অচিরেই নদী ভাঙন রোধ না হলে অনেক গ্রামের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV। বাগেরহাটের মোড়লগঞ্জে অপহরণের 30 ঘন্টা পরও উদ্ধার হয়নি 17 দিনের নবজাতক। গেল রাতে শিশুর দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। গেল রোববার মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা আক্তারকে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি জানান, শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে সুন্দরবন 11 লঞ্চের ছাদে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সকাল 6:30টার দিকে লঞ্চের ছাদ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, গতকাল রাত 9টায় লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে সকালে বরিশাল পৌঁছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বরিশাল নৌ থানার পুলিশের ওসি জানান, যুবকের পেটে 2টি ও বুকের উপরে 3টি ছুরিকাঘাত করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় আজ বাদ জোহর নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। এর আগে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ নেওয়া হবে নড়িয়া শহীদ মিনারে, রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বাদ জোহর নড়িয়া BL উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। সোমবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়া ভুগছিলেন জাতীয় সংসদের সাবেক এই ডেপুটি স্পিকার। এদিকে আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরকে। গেল রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
মালয়েশিয়ায় শর্ত সাপেক্ষে সোমবার থেকে শুরু হলো অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের কার্যক্রম, যা চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে দেশটির ইমিগ্রেশন, শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা। চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই গেল বৃহস্পতিবার অবৈধদের এই বৈধতা দেওয়ার ঘোষণা দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি সেক্টরে এবার বৈধতার সুযোগ পাবেন অবৈধরা। দর্শক, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজুর সাথে। রাজু, করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? লকডাউনের কারণে বৈধকরণ প্রক্রিয়া ব্যাহত হবে কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এখানে মালয়েশিয়ায় কিন্তু করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। এখানে এখনো পর্যন্ত গতকালও কিন্তু 1103 জন সংক্রমিত হয়েছে এবং দ্বিতীয় দফা এই যে করোনা সংক্রমণ, এই সংক্রমণে কিন্তু দারুণভাবে কিন্তু মালয়েশিয়া মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে এবং এখানে কিন্তু নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে মালয়েশিয়া কিন্তু করোনা মোকাবেলায় অনেকটা সফল হয়েছিল। সেই সফলতা থেকে কিন্তু এখন আবার মালয়েশিয়ার জনগণকে আবার নিয়ন্ত্রণ এবং জনজীবন কিন্তু একেবারেই নিয়ন্ত্রিত। তো সব মিলিয়ে এখানে যে করোনা ভাইরাসের মধ্যেও যে নতুন করে বৈধতার ঘোষণা দিয়েছে, এখানে যে অবৈধ বাংলাদেশিরা রয়েছে, অবৈধ অভিবাসীরা রয়েছে, তাদের জন্য যে বৈধতার ঘোষণা দিয়েছে, সেই প্রক্রিয়াটাও কিন্তু এখনো খুব একটা ভালোভাবে চালু হয়েছে এমন না। কারণ ইমিগ্রেশন সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ রয়েছে। সেগুলো আসলে পুরোপুরি চালু না হলে এই বৈধতার প্রক্রিয়াটা কিন্তু ভালোভাবে মানুষ সুযোগটা কাজে লাগাতে পারবে না। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু বৈধতার ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু কার্যত এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। আশা করা হচ্ছে যে এই মাসের শেষ দিকে বা সামনের মাসের প্রথম থেকে এই কার্যক্রমটা খুব ভালোভাবে শুরু হবে। ধন্যবাদ। মালয়েশিয়া থেকে বলছিলেন মোস্তফা ইমরান রাজু। মুজিববর্ষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচেও দর্শক উপস্থিত থাকবে। প্রথম খেলায় 2-0 গোলে জিতলেও জয়ের আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ, বরং ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে সিরিজ জয়ে মুখিয়ে জামাল ভুঁইয়ারা। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমিডের দ্বিতীয় ম্যাচে থাকতে পারবেন না ডাগ আউটে। অন্যদিকে হাড়ের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় নেপাল। জয় নিয়ে সফরের সমাপ্তি টানতে চান কোচ গোপাল মাহারাজন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।